ওকে, আমরা এই জায়গাটাতে ছিলাম যে আমাদের টেন্সের ভিতরে মেইনলি আমাদের জানা লাগবে হচ্ছে টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্টটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন হয়। যেমন আমি স্কুলে গিয়েছি, সে মাছ ধরিয়াছে, সে কবিতা লিখিয়াছে, তাহারা আমাদের বাড়িতে আসিয়াছে। এই যে এসেছে, গিয়েছে, খেয়েছে, এই বাক্যগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলা বেশি ব্যবহৃত হয় সেইগুলো আমরা ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। গ্রামারের এই রুলগুলো যত বেশি ভালোভাবে রপ্ত করা হবে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও তত বেশি সহজ হবে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অল অল অ্যাবাউট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এন্ড সিম্পল ফিউচার টেন্স। সারাদিনে আমাদের কথাবার্তার 90 থেকে 95 ভাগ কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে স্টাডি করতে হবে। দেখেন, প্রথমেই আমরা পাস্ট টেন্সটা একটু পড়ে ফেলবো, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সটা কেমন হয় আমরা সেই জায়গাটা একটু দেখবো। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে বলা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। তাকে কি বলবো? পাস্ট সিম্পল টেন্স। যেমন দেখেন, বাংলা চিনিবার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, লি, নাই এইগুলো থাকে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, শেষে কোন শব্দ থাকলো? লাম। তিনি গতকাল বাড়ি এসেছিলেন, শেষে কি থাকলো? লয়কার দন্তন্য। দেখেন এই জায়গাটা, অর্থাৎ আমি একটা কথা সব জায়গায় বেশি বলতে ভালোবাসি, সেটা হচ্ছে টেন্সটা। টেন্স মানেই হচ্ছে ভার্ব, আর ভার্ব মানেই হচ্ছে টেন্স। দেখেন, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইবো। এখানে শুধু কি পরিবর্তন করেছি? তিনটা বাক্যে শুধু ভার্ব পরিবর্তন করেছি। এই ভার্বের পরিবর্তনকেই বলা হচ্ছে মূলত টেন্স। ভার্বের পরিবর্তনকেই বলা হচ্ছে মূলত টেন্স বা কাল। কোনো কাজ, কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। ক্রিয়া যেটাকে বলে, এই ক্রিয়া কিভাবে পরিবর্তন হয়, ক্রিয়ার রূপটা কি, ক্রিয়ার প্রকারভেদটা কি, এইটা জানলেই কিন্তু ইংরেজি ভাষাটা 50% আপনার কাছে সহজ হয়ে যাবে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। তো এই জায়গাটা আমরা দেখব, এই টেন্স মানেই কিন্তু ভার্বের পরিবর্তন, আর কিচ্ছু না। দেখেন, হি ড্রিউ আ পিকচার, যেহেতু আমরা পাস্ট টেন্স এখন করতেছি, এখানে লিখলাম কি? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। পরের বাক্যে কি লিখেছি? হি ড্রোভ আ কার। এই ড্রোভ কোন জায়গা থেকে আসলো? এটা এসেছে ড্রাইভ থেকে। ড্রাইভ শব্দের অর্থ চালানো, গাড়ি চালানো, ড্রাইভ থেকে ড্রোভ। এই জন্য দেখেন এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা একটু মুখস্থ করে ফেলবো। এই যে কয়েকটা রয়েছে না, এখানে বেশি না, আমাদের কথা বলতে গেলে জাস্ট যেগুলা লাগে এখানে সেই মেইন মেইন দেখে কয়েকটা ভার্ব এখানে দিয়েছি। নো, নিউ, নোন। বিগিন শব্দের অর্থ শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিগান। যদি বলি সে কাজটি শুরু করেছিল, তখন আপনি এই ভি টু যদি জানা না থাকে, বাক্যটা তৈরি করা যাবে না। হি বিগান দা ওয়ার্ক, হি বিগান ডুইং দা ওয়ার্ক। রিড, রেড, রেড। দেখেন, রিড শব্দের কিন্তু আবার তিনটা ফর্মে কিন্তু বানানটা একই। আর ই এডি, আর ই এডি, আর ই এডি, উচ্চারণটা একটু আলাদা হবে। রিড, রেড, রেড। ড্রাইভ, ড্রোভ, কেবল যে কথাটা পড়লাম বাক্যটা, এই সেই ড্রোভ। ড্রোভ, DRO VE, ড্রাইভ মানে গাড়ি চালানো, আর ড্রোভ মানে চালিয়েছিল। আর ড্রিভেন, এটা ড্রাইভেন বলা যাবে না, ড্রিভেন বলতে হবে। অর্থাৎ গাড়ি চালিয়েছে বা আমি চালিয়েছি। তো সেই জায়গাটা এখানে কিন্তু বলা হয়েছে, দেখেন সে একটা গাড়ি চালিয়েছিল। এই যে জায়গাটা, হি ড্রোভ আ কার। তো আমি যদি বলি, সে ইংরেজি আপনি জানেন হি, গাড়ি ইংরেজি জানেন কার, তারপর একটি গাড়ি এ কার, কিন্তু চালিয়েছিল, এই চালানো ইংরেজিও আপনি জানেন ড্রাইভ। কিন্তু এর ভি টু ফর্ম যদি জানা না থাকে, ভি টু ফর্ম যদি জানা না থাকে, এই বাক্যগুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো না। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? প্রচুর পরিমাণে ওই ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, এই জায়গাটা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। তবেই কিন্তু আমাদের কাছে এই ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ মনে হবে। তো কি বললাম, এখানে সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। যদি বলা হয় সে ভাত খেয়েছিল, হি এট রাইস। সে বাড়ি এসেছিল, হি কেম হোম। সে মাছ ধরেছিল, হি কট ফিশ। এখানে ক্যাচ এর ভি টু আনতে হবে, কট। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। আমি একটা কবিতা লিখেছিলাম, আই রোট এ পোয়েম। আমি একটা জামা কিনেছিলাম, আই বট আ শার্ট।
তো এরকম কয়েকটা একটু বলেন তো যে পাস্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাক্য, কারণ আমরা প্র্যাকটিক্যালি সঙ্গে সঙ্গে শিখবো। কাল শিখবো, 2 দিন পরে শিখবো, 2 ঘন্টা পরে শিখবো, এভাবে না। আমার কাছে পড়তে আসলে আমি কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি পড়াই, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কথা বলতে হবে, তবেই কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমরা পাকাপোক্ত ভাবে শিখতে পারবো। পাস্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাংলা বাক্য, কয়েকটা ইংরেজি বাক্য কি বলা যাবে? দেখেন এখানে রয়েছে Yes, সেই, sir. বলেন। হুম। I played football. ইয়েস। He danced on the stage. হুম। He this they caught fish. হুম। ধন্যবাদ, Uh, অনেকগুলো বলেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। প্রান্তি দেওয়ান, তুমি কিছু বলতে পারবা পাস্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটি বাক্য? হ্যাঁ স্যার, আই বলো ক্যান তো। ট্রাই। ইয়েস, ইউ ক্যান ট্রাই। I drew a picture. ইয়েস, I আই। learned English. হুম। ধন্যবাদ। এইগুলো আমাদেরকে আরো একটু দ্রুত হতে হবে, প্র্যাকটিস করলে এটা দ্রুততার সঙ্গে হয়ে যাবে। যেমন আমি এক নিঃশ্বাসে এক বাক্যে কয়েকটা বলে ফেলেছিলাম না, এভাবেও এক সময় কিন্তু আপনাদের হয়ে যাবে, ইটস নট এ প্রবলেম। অর্থাৎ এখানে প্র্যাকটিস 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 প্রচুর পরিমাণে। আমাদের নিঃশ্বাস যেমন বহন হয়, নিঃশ্বাস যেমন বইতে থাকে, এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আমাদের নিঃশ্বাসের সঙ্গে একাকার করে ফেলতে হবে। তবেই কিন্তু মানে বলতে হবে যেখানে আই ড্রিম ইন ইংলিশ, আই ইট ইন ইংলিশ, আই ওয়াক ইন ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতে হাঁটি, ইংরেজিতে খাই, ইংরেজিতে স্বপ্ন দেখি, এইভাবে বিষয়টা করে ফেলতে হবে, গড়ে ফেলতে হবে, তবেই কিন্তু এটা সহজ হবে। তো আমি এখানে এই জায়গাটার গঠন প্রণালীটা একটু বলি। গঠন প্রণালী খুবই সহজ। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে, তারপর কি, এই যে ভার্বের ভি টু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, তারপর এক্সটেনশন বসাতে হবে। আমরা কিন্তু অনেকেই বলে ফেলি যে স্যার সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, নো, অবজেক্ট বলা যাবে না। কারণ কি, একটি বাক্যে সবসময় শেষে অবজেক্ট থাকে না, কখনো অবজেক্ট থাকে, কখনো কমপ্লিমেন্ট থাকে, কখনো অ্যাডভার্বিয়ালস থাকে। এই জায়গাটা কিন্তু আমরা ধীরে ধীরে দেখব। তো এখানে এবার দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা প্রথমে দেখেছি হচ্ছে প্রেজেন্ট টেন্স না দেখে পাস্ট টেন্স দেখেছি, এখন আমরা দেখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স একেবারে সহজ, বর্তমান কাল। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, এই লাইনগুলো একটু পড়েন তো প্লিজ, এখানে কি লেখা আছে দেখি আমরা একটু কি বুঝি এখান থেকে। কোনো কাজ, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। হুম। সাধারণত প্রতিদিনের বর্তমান কালের হুম। কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, হুম। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হুম। বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ, হুম। ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল হুম। ট্রুথ হুম। গুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। ধন্যবাদ। দেখেন এখানে কয়েকটা কথা বলেছে। রেগুলার হ্যাবিট, অর্থাৎ যে কাজগুলো আমরা রেগুলার করি। রেগুলার কি কাজ আছে? আমরা রেগুলার গোসল করি, আমরা রেগুলার স্কুলে যাই, আমরা রেগুলার ভাত খাই, এগুলা কিন্তু প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়বে। চিরন্তন সত্য কেমন? সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। বৈজ্ঞানিক সত্য রয়েছে, ঐতিহাসিক সত্য রয়েছে, এগুলাকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে, কিসের শেষে? শুধু ক্রিয়াপদ। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে ব্রেনে একটু দ্রুত ক্যাচ করতে হবে। কি বললাম? কোন জায়গায় একটা বাংলা বড় একটা বাক্য বললাম, আপনার কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু ওই বাক্যের ক্রিয়াপদের দিকে তাকাবেন। দেখেন এই ভাষাটা আমরা শিখতে পারি না কেন জানেন? আমরা এই ভাষার সূক্ষ্ম কিছু কথা রয়েছে, খুব একেবারে চিকন, সূচ, সূচে নিডিলের মতো একেবারে ছোট জায়গা, ওই জায়গাটা বুঝতে পারলেই কিন্তু এই ভাষাটা সহজ হবে। তো আমরা অনেকেই, আমি যদি কাউকে একটা বড় বাংলা বাক্য বলি যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল, এত বড় একটা বাক্য যখন স্টুডেন্টদের সামনে বলি, বলার পরে যদি বলি যে বলো তো এটা কোন টেন্স, ওদের কিন্তু মাথা ঘোরা, পা ঘোরা, ওদের কিন্তু গায়ে ঘাম হয়ে যাবে, বুঝতে পারবে না যে কোন জায়গা থেকে স্যার এই কত বড় বাক্য, কিভাবে আমি এই বাক্যের টেন্স নির্বাচন করব। এর খুবই একটা সহজ পদ্ধতি রয়েছে। ওই বাক্যের, এই যে এখানে বলেছি ক্রিয়াপদের দিকে তাকাতে হবে। ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব কি, বাংলা বাক্যের ভার্বটা যদি খুঁজে বের করা যায়, টেন্সটা 1 সেকেন্ডের ভিতরে বলে দেওয়া যায়। তো এখানে কি বললাম? বাংলা ক্রিয়াপদের সাথে, এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে, ক্রিয়াপদের সাথে রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয়, এইগুলো থাকে। এইগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। এজন্য এই প্রেজেন্ট টেন্সটা খুবই সহজ। এখানে কখনো পাস্ট টেন্সও লাগে না, কখনো পাস্ট পার্টিসিপলও লাগে না। এটা কিন্তু খুব ভালো করে দেখেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের পরে এস বা ইএস বসে। কোন জায়গায় বসবে? আমি, আমরা,
তুমি তোমরা এইটা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, আমি আমরা আর তুমি তোমরা। ভার্ব সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, উই প্লে ফুটবল, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে মুভস কেন হলো? এখানে মুভ হলো না কেন? এস হলো কেন? The earth is third person ইয়েস singular ইয়েস, number, that's why. অ্যাকচুয়ালি রাইট। দা আর্থ হচ্ছে এখানে থার্ড পারসন। এইটা কিন্তু কথা বলার সময় বা লেখার সময় আমরা কিন্তু এটা মনে থাকে না। আই ইট রাইস, উই ইট রাইস, দে ইট রাইস। আবার ওই চলন্ত অভ্যাসের কারণে আমরা লিখে ফেলি হি ইট রাইস, কিন্তু এখানে হবে হি ইটস রাইস। এই জায়গাটা কথা বলার সময় লেখার সময় মনে রাখতে হবে যে আমার বাক্যটা কোন টেন্সে আমি বলে ফেলতেছি এবং ওখানে সাবজেক্টটা কি আছে। এটা যখন আপনি বুঝবেন তখনই কিন্তু আপনি ওই জায়গাটার ভুল হবে না। আর এটা ভুল হয় না কখন জানেন? প্রথম দিকে একটু ভুল হয়, বলতে বলতে করতে করতে ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংশোধন হয়ে যায়। সূর্য পূর্ব দিকে ওঠে, দা সান রাইজেস ইন দা ইস্ট, হি কামস হেয়ার এভরিডে, সে প্রতিদিন এখানে আসে। আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর বাংলা সাল চালু করেন। ফিউচার সিম্পল টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বুঝালে ফিউচার টেন্স। আমি ভাত খাবো, তারা স্কুলে যাবে, সে গতকাল বাজারে যাবে, আমি আগামীকাল বাজারে ঈদের কেনাকাটা করতে যাব। এই যে বে বি ব, চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে বা সাথে কি কি থাকবে? ব, বে, বা অথবা বেন, এইগুলো কিন্তু অবশ্যই থাকবে। তিনি আগামীকাল বাড়ি আসবেন, আমার বাবা আগামীকাল ঢাকায় যাবে, সে হংকং যাবে, সে আমেরিকায় যাবে। এই বেবি ব থাকলে সেগুলা কিন্তু কি হবে বলেন তো? সেগুলো সব হবে ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সের জায়গাটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ প্রতিনিয়ত আমরা ফিউচার টেন্স ব্যবহার করি। আপনাকে যদি বলি যে আপনি ডিসক্রাইব ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, হোয়াট উইল ইউ ডু টুমরো, অর্থাৎ আগামীকাল তুমি কি করবে, এইটার উপরে তোমার ডেইলি অ্যাক্টিভিটিস দিয়ে তুমি একটা প্রেজেন্টেশন বা একটা প্যারাগ্রাফ বা তোমার ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করো। তো আগামীকাল অর্থাৎ দিনটা কিন্তু এখনো এসে পারেনি, এখানে সব ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। তিনটা টেন্সেই কিন্তু প্রেজেন্টেশন দেওয়া যায়। কখনো প্রেজেন্ট টেন্সে বলা লাগে, যে কাজটি ঘটে গিয়েছে চলে গিয়েছে সেটা পাস্ট টেন্সে বলতে হবে, আর যেটা এখনো এসে পারেনি এটা বলতে হবে ফিউচার টেন্সে। দেখেন সব জায়গায় কিন্তু টেন্স চলে আসবে, প্রত্যেকটা জায়গায় আমাকে টেন্স আসতে দিতেই হবে। এই জন্য বলা হয় টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। ভার্বকে বলা হয় বাক্যের প্রাণ, আর টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। তো এই দুইটা জায়গা কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি, বা আমরা কি বুঝবো? ভবিষ্যতে যদি চেষ্টা করি বোঝা সম্ভব হবে? আমি মনে করি অবশ্যই হবে। Inshallah, sir. হুম। এই জায়গা দুটো দেখেন, এটা আমরা এতদিন ধরে ইংরেজি শিখেছি, বিভিন্ন জায়গায় কোর্স করেছি। সেই ক্লাস ওয়ানে যখন আমরা ভর্তি হয়েছিলাম আমাদের তিনখানা বই দিয়েছিল, বাংলা, ইংরেজি আর অঙ্ক। তো আমাদের সেই ওয়ান থেকে ইংরেজি, টুতে ইংরেজি, থ্রিতে ইংরেজি, ফোরে ইংরেজি, আমরা অনার্স, মাস্টার্স, এলএলবি, যা কিছু এমবিবিএস পড়ি সব জায়গায় কিন্তু আমাদের ইংরেজি আছে। তারপরও আমরা ইংরেজিতে শিখতে পারি না, কেন জানেন? ওই যে রাদীব অ্যান্ড আদিবের গল্প বলেছি, দুই বন্ধু সাইকেল চালানো শিখতে চেয়েছিল, একজন বই কিনে নিয়ে এসেছিল, একজন সাইকেল কিনে নিয়ে এসেছিল। তো আমাদেরকে গ্রামার বই ঘরে থাক, ওটা ঘরের জায়গায় পড়ে থাক, এখন আমরা সাইকেলটা নিয়ে মাঠে বেরিয়ে পড়বো। এই ভাষাটা নিয়ে আমরা আজ থেকে ঘর থেকে বাহির হব। অর্থাৎ একটা প্রভাব, দেয়ার ইজ এ প্রভাব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হাউ টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার ক্ষেত্রে একটা প্রভাব বা প্রবাদ বাক্য বলা হয়। প্রবাদ বাক্যটা হচ্ছে, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। অর্থাৎ সাঁতার কাটতে গেলে যেমন পানিতে না নেমে সাঁতার কাটা যায় না, পানিতে নামতে হবে সাঁতার শিখতে গেলে, ইংরেজি ভাষাটা শিখতে গেলে প্রচুর পরিমাণে স্পিকিং করতে হবে, মুখ খুলতে হবে। এখানে অনেকেই আছে স্যার যা বলে যায় সবকিছু শুনে যায়, কিছু বলে না। নো, ইটস নট আ রাইট ওয়ে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। যদি তুমি ইংরেজি শিখতে চাও তোমাকে মুখ খুলতে হবে। কি করতে হবে? আমি যে কথাগুলো বলছি এগুলো শুনতে হবে। আপনি যখন একা একা বসে থাকবেন, এখন আমি প্রেজেন্টেশন দিতে বলবো, এখন আমি এখানে ট্রান্সলেশন সামনে নিয়ে আসবো, এই বাক্যগুলো কিন্তু আমাদের এক এক করে সব করা শিখতে হবে। এখানে দেখেন আমাদের সেই বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন,
এই যে জায়গাটা আমরা এইটা একটু দেখব। দেখেন আমরা যে টেন্স শিখতেছি কিভাবে শিখতেছি, আমরা তার প্র্যাকটিক্যাল কোনো নমুনা পাচ্ছি কিনা, এটা শিখে আমাদের কাজ হচ্ছে কিনা। এই বাক্যগুলো কিন্তু এই শীট আমি আজকে দিয়ে দিব, এটা আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন। কনজুগেশন আর ভার্বেরও শীটটা দিব। এটা কি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ওর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এখানে এস বাই এস। সূর্য পূর্ব দিকে ওঠে বা উদিত হয়, দা সান রাইজ ইন দা ইস্ট। কিন্তু এখানে একটু ভুল হলো, রাইজ হবে না, রাইজেস হবে। কেন হবে? দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। পাখিরা আকাশে উড়ে, পাখিরা আকাশে কি করে? ওড়ে। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান। এগুলো কি একটু বাসায় বসে করা যাবে? আমাদের যখন সময় Yes, পাবো, আমরা ফ্রি টাইম পাবো, তখন এইগুলো নিয়ে কিন্তু আমরা একটু চর্চা করব। আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ওগুলো আমাদের থাকবে, সামাজিক সোশ্যাল মিডিয়া, ওগুলো ছাড়া আমরা চলতে পারবো না। তারপরেও কিন্তু এগুলোকে সময় দিতে হবে। এখানে যতটা বেশি সময় দেওয়া হবে, এই যে এখানে দেখেন প্রত্যেকটা বাক্য, তুমি কি তাকে চেনো, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী কি দেখেন, এখানে আমি লিখে রেখেছি, এগুলো দেখলে আপনাদের অনেক কাজ হবে। এই যে এখানে ই দিয়ে করেছি, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খাইয়াছে। এই একটা বাক্য দেখেন, হি ইটস রাইস। এই বাক্যটাকে কি করলাম? হি ইটস রাইস, সে ভাত খায়। এই বাক্যটার নেগেটিভ কি হবে? হি ডাজ নট ইট রাইস। এখানে ডাজ কেন আসলো, নট কেন আসলো? আবার এখানে হি ইটস রাইস, এখানে ইট কেন হলো? এখানে এস হলো না কেন, ইটস হলো না কেন? কারণ এখানে ডাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম, এবং এখানে কিন্তু আর ওই এস হবে না। যেহেতু একবার থার্ড পারসন ফর্ম দিলে এই ইটস আবার কিন্তু থার্ড পারসন ফর্ম হয়ে যায়। ইট, এট, ইটেন। এর আরো দুইটি ফর্ম রয়েছে, আইএনজি ফর্ম ইটিং, এবং থার্ড পারসন ফর্ম হচ্ছে ইট। ভার্বের কিন্তু মূলত আমরা জানি তিনটা ফর্ম, নো, ভার্বের কিন্তু পাঁচটি করে ফর্ম হয়। কয়টি ফর্ম হয় বলেন তো? পাঁচটি। পাঁচটি পদ। হ্যাঁ, যেমন এই পাঁচটি ফর্মের শীট এটা পরে দিব। তো আগে আমরা এই তিনটা মুখস্থ করব। এখানে আরো রয়েছে, হি ডাজ নট ইট রাইস। এর পরবর্তীতে যখন আমরা ইন্টারোগেটিভ করেছি, তখন কি লেখা আছে? ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস, ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস। এই দেখেন, এই যে ডাজ, ডু, এগুলো কেন বসলো? যখন ডু ভার্ব পড়াবো, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্ব আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল, প্লেস আ ভাইটাল রোল। এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রোল করে এখানে। তো এগুলো আমরা দেখবো, ধীরে ধীরে শিখবো। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কোনো কাজ কিন্তু রাতারাতি হয় না। ল্যাঙ্গুয়েজটা অনেক বড়। এই ল্যাঙ্গুয়েজটা যদি আমরা শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজটা যদি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চাই, এর সঙ্গে আমাকে লেগে থাকতে হবে। আমি যদি বলি যে আজকে শুরু করেছি, আর শেষ করব না, একটা না 10-12 ঘন্টা পড়িয়ে এই ভাষাটা একবারে আপনাদেরকে শিখাই দিব, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব হবে? হবে না। কারণ No, কি, sir. আমাদেরকে অল্প অল্প করে আগাতে হবে। তো দেখেন আমরা এখানে আরো একটু দেখতে চাই, তুমি কি তাকে চেনো, তুমি কি চা পান করো। এই বাক্যগুলো কিন্তু এখানে লম্বা একটা শীট। এটা দেখেন, এই যে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1, এরপরে রয়েছে ডে 2। এই জায়গায় দেখেন সেন্টেন্স ট্রান্সলেশন ডে 2। তো আমরা প্রথম দিন 1 করব, পরের দিন 2 করব, পরের দিন 3 করব, পরের দিন 4 করব, এইভাবে করতে করতে আমরা যাব। তো এইগুলো শেখার আগে আমরা এই জায়গাটা যেটা শিখতেছিলাম, এই টেন্সটা আমরা আরো ভালো করে একটু কভার করে আসবো। তো দেখেন এখানে বাংলা ক্রিয়াপদের সাথে বে, বি, ব, বেন থাকবে কোথায়? ফিউচার টেন্সে। তবে দেখেন, মডার্ন গ্রামার অনুযায়ী এখন সকল জায়গায় শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করা হচ্ছে। মডার্ন গ্রামার অনুসারে শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। দেখেন এই জায়গাটা, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফন প্লাস এক্সটেনশন। এই জায়গাটা দেখেন, আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। আই উইল রাইট এ লেটার, আই উইল স্পিক ইন ইংলিশ, আই উইল বাই আ শার্ট, আই উইল গো টু আমেরিকা নেক্সট মান্থ, হি উইল কাম হোম টুমরো। এমন কিছু বাক্য বলতে পারবেন যেগুলো ফিউচার টেন্সে হয়? ইংরেজি বা বাংলা বললেও হবে, যে বাক্যগুলো ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। Yes, sir. হুম। I will go to office tomorrow. হুম। I will play football tomorrow. হুম। I will catch fish tomorrow. থ্যাংক ইউ। I will dance
I will sing a song. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক বলেছেন। দেখেন এইভাবে বলতে হবে। তো এখানে কি করতে হবে আমাদের, কিন্তু ওই যে বাক্যগুলা ওইগুলো ওই আই বাদ দিয়ে ওখানে সাবজেক্টও পরিবর্তন করতে হবে। যেমন হি উইল গো টু টুমরো আমেরিকা, হি উইল গো টু কাম হোম, তারপর হি উইল বাই এ শার্ট, হি উইল রাইট এ লেটার, দে উইল ক্যাচ ফিশ, উই উইল মেক এ হাউস, আমরা একটা বাড়ি তৈরি করব। হ্যাঁ, তাহলে এইগুলো কি করতে হবে, এগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে। সাবজেক্ট চেঞ্জ করা শিখতে হবে, ভার্ব চেঞ্জ করা শিখতে হবে, অবজেক্ট চেঞ্জ করা শিখতে হবে। কি বললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেঞ্জ করব, কিন্তু আমরা নিয়মটা ঠিক রাখবো। দেখবেন আমরা যখন 9-10-এ বীজগণিত করতে যেতাম টিচারের কাছে, অঙ্ক স্যার, তখন উনি কি করতেন, একটা রুল শিখাই দিতেন। মনে করেন a+b হোল স্কোয়ারের সূত্র দিয়ে একটা অঙ্ক শিখালো। এইবার ওই একই অঙ্ক কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিত। এমনটি হয়েছে না হয়নি? আমি মনে করতাম যে আমরা তো করেছি। তো এইভাবে কিন্তু দেখেন সূত্র আমার একই থাকবে, কিন্তু অঙ্কের চেহারাটা পাল্টে গেল। আমরা অনেক সময় দোকানে গিয়ে বলি না যে সেম ডিজাইনের ভিতরে কালারটা একটু আলাদা দেন। অনেক সময় 3 পিস কিনতে গিয়ে মেয়েরা বলে, আমরা শার্ট কিনতে গিয়ে বলি সেম ডিজাইন, অর্থাৎ ডিজাইন ঠিক থাকবে, কালার আলাদা হবে। তো এখানে আমাদেরকে ওই রুলটা ঠিক রেখে, নিয়মটা ঠিক রেখে আমাকে কিন্তু বাক্য তৈরি করা শিখতে হবে। তো একটা বাক্য আমি এখান থেকে একটি ভার্ব বেছে নিলাম, সেই ভার্বটা হচ্ছে ডু। সেই ভার্বটা কি, দেখেন ডু। সবাই কি দেখতে পাচ্ছেন এটা? Yes, sir. ডু, ডু শব্দের অর্থ হচ্ছে করা। তো কি হবে, আই ডু, আমি করি, আমি করিতেছি, আই অ্যাম ডুইং, আমি করিয়াছি, আই হ্যাভ ডান, আমি করেছিলাম, আই ডিড। আবার এটা যখন পাস্ট পারফেক্টের নিয়মে বলা হয়, আমি করেছিলাম, আই ডিড, আমি করেছিলাম, এটা পাস্ট পারফেক্টের নিয়মে আই হ্যাড ডান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ বসে, পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে শুধু হ্যাড বসে, শুধু হ্যাড বসে। আমি করেছিলাম, আই হ্যাড ডান। আমি করিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডুইং, কি হবে, আই ওয়াজ ডুইং। আমি করব, আই উইল ডু। আমি করিতে থাকবো, আই উইল বি ডুইং। আমি করতেও পারি, আই মে ডু। আমি করতেও পারতাম, আই মাইট ডু। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা প্রয়োজন, আই নিড ডু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমি করতাম, আই উড ডু। দেখেছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি উডের ব্যবহার করেছি, ওই মানে ডু এর ব্যবহার করেছি, কিন্তু আমি এখানে শুধু ভার্ব পরিবর্তন করে দিয়েছি। আমার নিয়ম ঠিক আছে, কিন্তু এখানে সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, সেই অঙ্ক করার মতো। এই ডু, ডুইং, ডান, ডিড, এরপরে কিন্তু শ্যাল ডু, উইল ডু, মে ডু, মাইট ডু, ক্যান ডু। দেখেছেন, এই ভার্বের পরিবর্তন ঘটানোটা আমাদেরকে একটু শিখতে হবে, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। এই জায়গাটা একটু দেখেন, এখানে কি বলেছি, যেমন এখানে আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। লাইক অর্থ পছন্দ করা। তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। সে খেতে পছন্দ করে, হি লাইকস ইটিং। কি হবে, হি লাইকস ইটিং। দেখেন আমি কি পরিবর্তন করেছি বলেন তো, শুধু সাবজেক্ট। প্রথমে লিখেছি আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। পরে লিখেছি তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। সে খেতে পছন্দ করে, হি লাইকস ইটিং। এখানে লাইকস কেন হলো, উপরে দেখেন লিখে দিয়েছি থার্ড পারসন ফর্ম রয়েছে। থার্ড পারসন ফর্ম থাকলে আর বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, ভার্বের পরে এস বাই এস বসে। তো এখানে কি দিয়ে করলাম, লাইক দিয়ে। কি দিয়ে করেছি, লাইক। এবার আমি একটু ভার্বটা চেঞ্জ করে দেই, লাইকের বদলে আমি এখানে লভ নিয়ে আসলাম। আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। তুমি খেতে ভালোবাসো, ইউ লাভ ইটিং। সে খেতে ভালোবাসে, হি লাভস ইটিং। দেখেন, আমি রান্না করতে পছন্দ করি, পছন্দ করা হলে লাইক, আর ভালোবাসি হলে লাভ। আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ, আই লাইক কুকিং। আমি রান্না করতে পছন্দ করি, কি হবে, আই লাইক কুকিং। তুমি রান্না করতে পছন্দ করো, ইউ লাইক কুকিং। সে রান্না করতে পছন্দ করে, হি লাইকস কুকিং। আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ কুকিং। তুমি রান্না করতে ভালোবাসো, ইউ লাভ কুকিং। সে রান্না করতে ভালোবাসে, হি লাভস কুকিং। হি লাভস কুকিং। দেখেন তাহলে কত সহজে আমরা বাক্য তৈরি করতে পারি। এখানে স্ট্রাকচারটা কি হবে, প্রথম স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, আর পরেরটা হবে সাবজেক্ট প্লাস লাভ প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। আমার কথাটা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? No, sir. তো এইভাবে আমরা শত শত হাজার হাজার বাক্য তৈরি করা শিখতে পারবো। আমরা নির্দিষ্ট গ্রামারের কিছু রুল শিখবো, শিখেই কিন্তু আমরা স্পোকেন করব। আমরা এখানে এসেছি সাইকেল চালানোর যে বই, এই বই আমাদের ঘরে রেখে আসতে হবে, প্র্যাকটিক্যালি সাইকেল নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো।
অর্থাৎ ইংরেজি আমি অনেক গ্রামার জানি, আমি সাজিয়ে লিখতেও পারি, আমি অপরের কথা শুনে বুঝতেও পারি, বাট আই ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার, মাই রেজাল্ট ইজ জিরো। অর্থাৎ আমি যদি নেটিভ স্পিকারদের মতো দিন রাত 24 ঘন্টা ইংরেজিতে কথা না বলতে পারি, তো আমার অন্য 3টা স্কিল যদিও ডেভেলপ হয়, আমার স্পোকেন ইংলিশটা ডেভেলপ না হলে আমার মূল্য কিন্তু জিরো। এখানে আপনি প্লেনের ভিতরে যখন আপনি হংকং থেকে দেশে আসছেন বা দেশ থেকে যাচ্ছেন, আপনার অফিসে যাচ্ছেন বা আপনার জবে প্রমোশন চাচ্ছেন, আপনি চাচ্ছেন আমি মন খোলাভাবে ইংরেজিতে কথা বলতে, এই বলতে যদি না পারা যায় তাহলে কিন্তু আমাদের ফলাফল হবে জিরো। তো আমাদেরকে বলা শিখতে হবে, এবং ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ইউ হ্যাভ টু ফলো সাম রুলস অফ ইংলিশ গ্রামার অ্যান্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম নিউ ইংলিশ ওয়ার্ডস। কিছু নতুন ইংরেজি শব্দ একটু মুখস্থ করতে হবে। আই হোপ দেন ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। একেবারে খোদ ইংরেজদের মতো করে আপনি ইংরেজি বলতে পারবেন। এটা কি বিশ্বাস হয়? ইনশাআল্লাহ স্যার। আই অবশ্যই। বিলিভ স্যার। ইয়েস, আই বিলিভ অ্যান্ড আই হোপ ইট। আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা আশা করি, এবং আপনারা পারবেন, অবশ্যই পারবেন। তো দেখেন এখানে আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। হি উইল ফেলে ফুটবল, সে ফুটবল খেলবে। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। তো এই যে জায়গাটা দেখেন, টেন্সের গঠন, এখানে আমরা একটা স্টার্টার, এখানে আমরা একটা ইয়ে করে ফেলেছি, এখানে আমরা একটা চার্ট তৈরি করেছি। চার্টটা কিভাবে তৈরি করেছি আমরা এটা একটু দেখবো। দেখেন, যেমন এখানে স্টার্টার, স্টার্টার শব্দের অর্থ হচ্ছে যিনি শুরু করে বা সাবজেক্ট। এখান থেকে আমি প্রথমে একটা সাবজেক্ট নিয়ে ফেললাম, এটা নিয়েছি আই। প্রেজেন্ট টেন্স দেখেন দ্বিতীয় বক্সের ভিতরে দ্বিতীয় সারিতে লক্ষ্য করেন, প্রেজেন্ট টেন্স এখানে ভি অন ফর্ম রয়েছে, রাইট। এরপর আবার ব্র্যাকেটে এস বা ইএস দেওয়া আছে, কিন্তু আমি ওই এস ইএস এখন নিব না, কারণ আমি এখানে সাবজেক্ট আই দিয়ে ফেলেছি। যখন হি বা শি বা কারো নাম হবে তখন এস ইএস দিতে হবে। আই রাইট। পরবর্তীতে আমি আর কোথাও এই দ্বিতীয় তৃতীয় বক্স থেকে আর কোনো ভার্ব নিব না, আমি শেষে গিয়ে একটা অবজেক্ট নিব। শেষে গিয়ে কি নিব? অবজেক্ট নিব, আ লেটার। তাহলে কি দাঁড়ালো বাক্যটা? আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা কবিতা লিখি, আই রাইট এ পোয়েম। আমি একটা গল্প লিখি, আই রাইট এ স্টোরি। আমি একটা উপন্যাস লিখি, আই রাইট আ নোভেল। দেখছেন? তাহলে এক রাইট দিয়ে এখানে শুধু অবজেক্ট চেঞ্জ করে করে দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়। আজকের পড়ানোর আমার মূল ফোকাসটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চেঞ্জ করে করে নিয়ম ঠিক রেখে শত শত বাক্য তৈরি করা সম্ভব। আর ইউ ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস। তাহলে এখানে আমি কি নিয়েছি? আই। এইবার আপনাকে এই আই রাইটের পরে এই রাইট বাদ দিয়ে আপনাকে এখান থেকে ভি2 নিতে হবে, ভার্বের টু ফর্ম নিতে হবে, রোট। কি নিতে হবে? রোট। কি দাঁড়ালো? আই রোট। ওই অবজেক্ট ঠিক রাখেন, এ লেটার ওইটাই ঠিক রাখতে হবে, আই রোট এ লেটার। কি দাঁড়ালো? আমি একটা চিঠি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখেছিলাম। কিন্তু পরবর্তীতে রাইট এবং রোট বাদ দেন, এখান থেকে একটা নিতে হবে, ফিউচারের একটা নিলাম, উইল রাইট। আই উইল রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখবো। তাহলে কয়টা বাক্য তৈরি করলাম? আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার। এই নিয়ম ব্যবহার করে আপনি নিচের থেকে একটু বলেন তো, উই ব্যবহার করে, ইউ ব্যবহার করে, হি ব্যবহার করে দেখি পারা যায় কিনা। অবশ্যই পারা যাবে আমার মনে হয়। চেষ্টা করেন। উই সিং আ সং। ইয়েস। উই স্যাং আ সং। থ্যাংক ইউ। উই উইল সিং আ সং। থ্যাংক ইউ। ইউ ওয়াচ টিভি। হুম। ইউ ওয়াচ টিভি। হুম। ইউ উইল ওয়াচ টিভি। হুম। হি নো হিম। হুম। হি নিউ হিম। হুম। ইউ উইল নো হিম। হুম। She played হুম। football. She played football. হুম। She will play football. হুম। They drive a car. হুম। They drove a car. হুম। They will drive a car. হুম। It draw a picture. হুম। It drew a picture. হুম। It will draw a picture. হুম। Rana eat rice. Rana ate rice. হুম। Rana will eat rice. ধন্যবাদ। দেখেন এই যে যেভাবে বলছেন না, এইটা আমি এই শীটটা দিয়ে দিব। যখন আপনি অবসর সময় থাকবেন এখান থেকে বাক্য তৈরি করা শিখতে হবে। এই বক্সটা কিন্তু অত্যন্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য একটি মাত্র বক্সই যথেষ্ট, এবং এই বক্সের ভিতর থেকে অনেক বাক্য তৈরি করা যায়, এখান থেকেই শত শত বাক্য তৈরি করা যায়। এবং এই বক্সের পরে আমাদের আরো রয়েছে, দেখেন এখানে কি বক্স আছে,
এখানে ওই বক্সের কয়েকটা বাক্য এখানে লিখে দিয়েছি। হি প্লেস ফুটবল, হি প্লেড ফুটবল, হি উইল প্লে ফুটবল। এইবার আমরা স্টেপ 2 তে দেখব নেগেটিভ সেন্টেন্স কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে তৈরি করা যায়। নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করা শিখবো। সাবজেক্ট নিব, অক্সিলারি ভার্ব নিব, ভার্বের বেস ফর্ম নিব, এক্সটেনশন বা অবজেক্ট নিব। দেখেন এখানে উই দিয়েছি, উই। প্রথমে আমি একটা সাবজেক্ট নিয়ে ফেললাম, একটা কর্তা, উই। কি নিয়েছি? উই। এরপর সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু আমরা নেগেটিভ করতেছি, এই জায়গাটায় ডু নট বা ডাজ নট আসে। তো উই এর পরে কখনো ডাজ নট বসে না, উই ডু নট লিখলাম। কি লিখলাম? উই ডু নট। আমরা করি না। উই ডু নট কি? উই ডু নট প্লে। এখান থেকে একটা ভার্ব নিতে হবে, উই ডু নট প্লে। কি আমরা কি খেলি না? ফুটবল। একটা অবজেক্ট নিতে হবে, ফুটবল। টোটাল বাক্যটা কি দাঁড়ালো? উই ডু নট প্লে ফুটবল। আগের বক্সে কি করেছেন? কোনো নেগেটিভ ছিল না, সব কিন্তু অ্যাফার্মেটিভ। এই জায়গাটা দেখেন, অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। আর পরে এখানে কি করেছি? এখানে নেগেটিভ সেন্টেন্স করেছি না বোধক। যেমন উই ডু নট প্লে ফুটবল, ইউ ডু নট রাইট আ লেটার, অথবা ইউ ডু নট প্লে ফুটবল। হি যখন দিবেন, হি দিলে কিন্তু এখানে ডাজ নট বসে যাবে। কি হবে? হি ডাজ নট রাইট এ লেটার। আমরা একটা, সে একটা চিঠি লেখে না, হি ডাজ নট। দেখেন এখানে আরো দেওয়া আছে, এই হি যখন ব্যবহার করব তখন আমি পাস্ট টেন্সের একটা বাক্য তৈরি করতে পারতেছি। কি করব? পাস্ট টেন্সে হি ডিড নট, হি ডিড নট রাইট এ লেটার, হি ডিড নট প্লে ফুটবল, হি ডিড নট সিং এ সং। অর্থাৎ এই প্রথমে হি ব্যবহার করে, এই ভার্ব অক্সিলারি ভার্ব ডিড নট ব্যবহার করে, এখান থেকে আপনি যে কোনো ভার্ব নিতে পারেন, এখান থেকে যে কোনো অবজেক্ট ব্যবহার করতে পারেন। এই একটি মাত্র বক্স দিয়ে অনেক বাক্য তৈরি করা সম্ভব। শুধু ব্রেনের ভিতর এটা একটু ঘুরাতে হবে। দে দিয়ে একটা করেন তো। দে ডিড নট ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালায়নি। দে ডিড নট ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকেনি। দে ডিড নট ওয়াচ টিভি, তারা টিভি দেখেনি। দে ডিড নট ইট রাইস, তারা ভাত খায়নি। মনে রাখতে হবে, এই ডিড নট ব্যবহার করলে পরবর্তীতে এই ভার্ব ফর্মটি বেস ফর্মে থাকবে। অর্থাৎ ডিড নট এর পরে ইট হবে, ক্যাশ হবে, ড্র হবে, ড্রাইভ হবে। এটা কখনো ভি2 ফর্মে যাবে না। কেন যাবে না? এই ডিডটা একাধারে পাস্ট টেন্স, আবার আরেকটা পাস্ট টেন্স, দুইটা পাস্ট টেন্স একটা বাক্যে বসানো যায় না। আর ইউ ক্লিয়ার? Yes, sir. অতএব মনে রাখতে হবে, ডিড ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। কি বললাম? ডিড ব্যবহার করলে। তো এখান থেকে আপনি ফিউচারও করতে পারেন। দেখেন এই রানা দিয়ে একটা করি, রানা দিয়ে একটা ফিউচার করব কেমন? যেমন রানা উইল বা রানা ওন্ট। এখানে উইল বলা যাবে না, ওন্ট, যেহেতু আমি সবগুলো নেগেটিভ বাক্য তৈরি করতেছি। রানা ওন্ট পেলে ফুটবল, রানা ফুটবল খেলবে না। দে ওন্ট রাইট এ লেটার, তারা চিঠি লিখবে না। শি ওন্ট সিং এ সং, সে একটা গান গাইবে না। ইউ ওন্ট ড্র এ পিকচার, তুমি একটা ছবি আঁকবে না। অর্থাৎ উইল নট কে সংক্ষেপে বলা হয়, শর্ট ফর্মে বলা হয় ওন্ট। উইল নট কে শর্ট ফর্মে বলা হয় হচ্ছে ওন্ট। কি বলা হয় বলেন তো? ওন্ট। তো দেখেন, তো আমরা প্রথম বাক্যে অ্যাফার্মেটিভ তৈরি করেছি এই বক্সের ভিতরে থেকে, এই চার্টের ভিতরে থেকে। দ্বিতীয় চার্টে তৈরি করে নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্য এখানে এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো, দেখি কি আছে এখানে। আই ডু নট, I don't play football, আমি ফুটবল খেলি না। I didn't play football, আমি ফুটবল খেলিনি। I won't play football, আমি ফুটবল খেলবো না। He doesn't draw a picture, সে একটি ছবি আঁকে না। He didn't draw a picture, সে একটি ছবি আঁকেনি। He won't draw a picture, সে একটি ছবি আঁকবে না। সুন্দর, সে একটি ছবি আঁকবে না। এই বাক্যগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু ব্যবহার করতে পারি। আমি ফুটবল খেলিনি। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কি গতকাল ফুটবল খেলেছিলেন, আপনি ইংলিশে বলবেন নো, আই ডিডন্ট প্লে ফুটবল ইয়েস্টারডে, বাট আই উইল প্লে ফুটবল টুমরো। আমি গতকাল ফুটবল খেলিনি, কিন্তু আমি আগামীকাল ফুটবল খেলবো। এই যে কথাগুলো, ছোট ছোট বাক্যগুলো, আমরা প্রতিদিন যে কাজগুলো করি, গোসল করি, ভাত খাই, আমরা বাথরুমে যাই, আমরা দাঁত ব্রাশ করি, আমরা আরো কত কি, মোবাইল ফোনে কথা বলি, ফেসবুক ব্রাউজ করি, এই শব্দগুলো একটু ইংলিশে বলার চেষ্টা করেন, দেখবেন আপনার ফ্লুয়েন্সি চলে আসছে। একটা ম্যাজিক্যাল রুল বলে দিলাম। প্রত্যেক দিন যে কাজগুলো করি, এবং এগুলো সব টেন্স ব্যবহার করে করা যায়। যে আমরা প্রতিদিন 3 বেলা ভাত খাই, আমি প্রতিদিন, আই এভরিডে আই ব্রাশ মাই টিথ, আই এভরিডে টেক এ শাওয়ার, আই এভরিডে গো টু মাই অফিস এট 9 AM, আই এভরিডে কাম ব্যাক ফ্রম মাই অফিস এট 5 PM। এই কথাগুলো কিন্তু বলা আহামরি কঠিন কোনো বিষয় না। কি কঠিন বিষয় বলেন? এগুলো কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল। তো আমরা এইগুলো বলি না বিধায় আমরা অন্যগুলোও কিন্তু বলতে পারি না। এবং ইংরেজিতে কথা বলতে গেলে প্রথম পর্যায়ে কিন্তু একটু ভুল হবে। কেউ বলতে পারে না, স্যার আমি একবারে হাঁটা শিখেছিলাম,
পৃথিবীর কেউ পারেনি, পারবেও না। এখানে হাঁটতে শিখতে গেলে পড়তে হবে, উঠতে হবে, হাঁটতে হবে, আবার পড়ে যেতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে, আবার ট্রাই করতে হবে। কোনো একদিন দেখবেন একটা বাচ্চার যখন 3 থেকে 4 বছর বয়স হয়ে যায় তখন সে পুরাপুরি দৌড়ানো শিখে যায়। তো আমাদের কিন্তু এখানে পড়ে যাব, অনেক মিস্টেক হবে। এই ভুল বলতে বলতে একদিন দেখবেন আপনি সঠিকে পৌঁছে গেছেন। ভুল বলতে বলতে একদিন কিন্তু আপনি সঠিকের জায়গায় পৌঁছে গেছেন। জাস্ট 1 মিনিট। তো আমাদেরকে এই ভুলের ভিতরেই বলা হচ্ছে কি, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের পক্ষে স্বাভাবিক। এবং মানুষ হচ্ছে বড়সড় রকমের একটি ভুলের বাক্স। আমাদের কাজ করতে গেলে কত ভুল হয়, আর কথা বলতে গেলে ভুল হবে না, এটা কি কখনো ভাবা যায়? আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা ভুল করে চলি। ভেবে দেখবেন জীবনে যতগুলো সঠিক কাজ করি তার থেকে আমরা ভুল কাজ করি বেশি। তো আমাদেরকে প্রচুর ভুল বলতে হবে। ভুল বলতে বলতে একসময় দেখবেন কারেকশন হয়ে যাবে। একসময় কিন্তু আর আপনার আর ভুল, দেখেন এখানে একটু একটা এক্সাম্পল দেই। আমার এক টিচার ছিলেন, উনি কিন্তু অঙ্কের স্যার। তো ওনার ওই ছোটবেলায়, আমি, আমার বাবা স্কুল টিচার, উনি কিন্তু ওই ইংলিশ, আমার বাবা ইংরেজি শিখাতো, আমি ক্লাসে 2-1 বাক্য করে ইংরেজিতে বলতাম। তো আমার বাবার কলিগ উনি, উনি কিন্তু ওই ইংরেজিটা একটু বলতে ইচ্ছা করতেন কিন্তু পারতেন না। ওনার মনে মনে ইচ্ছা ছিল আমি ইংরেজিতে কথা বলি, তো পারতো না। তো একদিন সকালবেলা আমাদের বাড়িতে এসেছে শুক্রবার। তো উনি কিন্তু ওনার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছে সকালবেলায়। তো আমার বাবা বললো যে স্যার আসেন একসঙ্গে খাওয়া দাওয়া করি, ভাত খেয়ে নি। তা বলতেছে যে, আমার ওই সে অঙ্কের স্যার বলতেছে না আমি খেয়ে আসছি, আপনারা খেয়ে নেন। তো আমার বাবা বললো যে স্যার কি দিয়ে খেয়েছেন, সকালে ভাবি কি রান্না করছিল? তা বললো যে, মানে উনি একটু ইংলিশে বলতে চাচ্ছে, কিন্তু ওনার তো ওই সেন্টেন্স ওইভাবে ইংলিশে সাজানোর ক্যাপাসিটি নাই। উনি বললো যে, মানে পুটি ফিশ আর কাজ বেনানার তরকারি। দেখছেন, মানে পুটি মাছ আর কাঁচকলার তরকারি। তো উনি ওই পুটি ফিশ মানে মাছ, ইংরেজি ফিশ এইটা জানেন, কিন্তু পুটি মাছ ইংরেজি কি এটা তো জানে না। আর কাঁচকলা গ্রিন বেনানা এটা তো উনি জানে না। তো উনি ইংলিশ বাংলিশ মিক্সচার করে বলল যে পুটি ফিশ আর কাঁচ বেনানার তরকারি। তরকারি ইংরেজি, উনি কারি মানে তরকারি এটা জানে না। তো উনি কিন্তু এটা ব্যবহার করলো। তো আমরা কিন্তু খুব মানে হেসে পড়লাম এবং খুব মজাও পাইলাম। তো এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি, আমাদেরকে এইভাবে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ দিয়ে দিয়ে প্রথম পর্যায়ে বলাটা শিখতে হবে, আমাদের ফ্লুয়েন্সি আনতে হবে। ফ্লুয়েন্সি আনলে, আমি তো গ্রামার শিখাচ্ছি, অন ডে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড এক্সপার্টলি অ্যাজ দ্য জেন্টেল রেইনস কামস ফ্রম দ্য স্কাই। আকাশ থেকে যেমন অঝোর ধারায় বৃষ্টি নামে, যারা দেখবেন ইংরেজিতে নিউজ রিডার, টিভিতে রেডিওতে সংবাদ পড়ে, বা যারা ফরিনার রয়েছে আমাদের দেশে আসে, বা যে যে দেশে প্রবাসে এখানে আপনি আছেন, দেখবেন অনেকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলে। এটাও সম্ভব। এই প্রোনাউন্সিয়েশনটা দেখাবো। এই যে আমি বলি CKQ, তারপরে এই যে আমরা এ বলি, এটা কি এ হবে, এটা হবে এই। আমরা যেমন পি বলি, নো, যত জায়গায় পি শব্দটা আসবে এটা ফি বলতে হবে, ফি। যেমন হি ডিডন্ট ড্র এ পিকচার, এই বাক্যটা দেখেন। আমি একটু Our pronunciation এটা হবে like হবে এটা ধাপে ধাপে নিব, আমি বললাম তো এটা আস্তে আস্তে প্রোনাউন্সিয়েশন দেখে আগামী দিন প্রোনাউন্সিয়েশন, আগামীকাল ওই ক্লাসটা নিব। হুম। আজকে আমরা এখন আচ্ছা। আরো পড়বো। হ্যাঁ, আপনার হাতে সময় আছে তো, আজকে সমস্যা নেই তো? না না স্যার, I have a time. আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা আরো পড়বো, কেবল 1 ঘন্টা হয়েছে, আরো পড়ি যতক্ষণ পারি। তো এখানে কি লিখলাম, হি ডিডন্ট ড্র এ পিকচার। আমরা আমাদের মতো করে, বাঙালিদের মতো করে এখানে বলছি পিকচার। নো, দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ পিকচার। পিকচার, হি ডিডন্ট ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকেনি। দেখবেন নেটিভ স্পিকাররা, ফরিনাররা কিন্তু পিকচার বলে না, এই প কে ওরা ফ বলে। প কে কি বলে ওরা, ফ বলে। এটা আমি একটু দেখাই আপনাকে, জাস্ট ওয়েট আ মিনিট। স্পোকেন ইংলিশ এক ফাইল, স্পোকেন ইংলিশ এক ফাইল 18, এই জায়গাটা একটু আপনাকে দেখাই। প্রচুর পরিমাণে আমাদেরকে পড়াশোনা করতে হবে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে। একটু একবার শিখে নিতে পারলে তখন দেখবেন কি আনন্দ। এই জায়গাটা, এই যে ঠাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমাদের এই জায়গাটা খুব একটু ক্লিয়ার করতে হবে। সেই জায়গাটা কি, ওই জায়গাটা হচ্ছে, জায়গাটা এমন, টাং টুইস্টার আমরা একটু প্র্যাকটিস করব। অর্থাৎ আমরা স্বাভাবিক ভাবে যদি এই লাইনটা উচ্চারণ করি, পিটার পাইপার পিকড এ পিকড এ পিক অফ পিকেলড পেপারস। দেখেন এখানে আমি সব জায়গায় পি কে প এর মতো উচ্চারণ করেছি। আবারও রয়েছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার।
তারপর অর্থাৎ জনসম্মুখে বা যেখানে ভিড়ের জায়গায় পকেট মার হওয়া একটা স্বাভাবিক চিত্র। তো এই যে পিক পকেটিং, এটা যদি আমি একটু নেটিভ স্পিকারদের মতো বলি, এটা কিন্তু জাস্ট এমন শোনায়। ফিটার ফাইফার ফিক্ট a fic of fickle fevers. Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later tea. Papa, please pay the payable payment of pen, paper and pencil to the paper house. দেখেছেন, এখানে কিন্তু নেটিভ স্পিকারদের মতো এটা শোনাবে। নেটিভ স্পিকারদের মতো এটা কিভাবে শোনাবে? আমরা পি এর জায়গায় যখন ফ উচ্চারণ করব, আমরা যখন টি এর জায়গায় ঠ উচ্চারণ করব, তখন কিন্তু এই জায়গাটা আমরা খুব ভালোভাবে কভার করতে পারবো। তো নেটিভ স্পিকারদের মতো এগুলো বলতে গেলে কিন্তু আমাদের প্রথমে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস নাথিং ক্যান বি গেইনড, অর্থাৎ প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই অর্জন করা যায় না। হি ডিডন্ট ড্র আ পিকচার না বলে আমরা পিকচার বলার অভ্যাস করব। হি ডিডন্ট ড্র আ পিকচার, এখানে এ কে আমরা বলা হয়। এটা ডিকশনারি অক্সফোর্ড বা যে কোনো ডিকশনারিতে দেখবেন লেখা রয়েছে। আমরা ভুল শিখবো না, আমরা রাইট শিখবো। আর বিশেষ করে প্রবাসে রয়েছেন, এখানে তো ভুল বলাই যাবে না। এখানে পিকচারকে পিকচার বললে ওরা বুঝতে পারবে না, এখানে ফিকচার They বলতে will হবে। laugh. ইয়েস, They will laugh, sir. ইয়েস, দে উইল লাফ এট ইউ। দেখেন, লাফ মানে হাসা, আর লাফ এট এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে উপহাস করা। তারা আপনাকে উপহাস করবে। দে উইল সে দ্যাট, আর ইউ বাঙালি, আপনি কি বাঙালি? তখন ওরা বুঝে নেবে, আপনি বলবেন ইয়েস, তখন ওরা বুঝতে পারবে যে বাঙালিদের প্রোনাউন্সিয়েশনে কিন্তু একটু ভুল থাকে। তো এখানে আমরা ওইভাবেই শিখবো। এই টাং টুইস্টারটাও পাবেন, এটা আমি আগামী ক্লাসে নিব। তারপর দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। আমরা দুইটা বিষয় দেখে এসেছি, অ্যাফার্মেটিভ দেখেছি, নেগেটিভ বাক্য তৈরি করা দেখেছি দুইটা চার্ট থেকে। এখন আমরা একটু দেখব হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ টু মেক সাম ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর বেস ফর্ম অফ মেইন ভার্ব থাকবে, অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। কয়টা বক্স? 1 2 3 4, এই চারটা বক্স। দেখেন, এখানে প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ আসে। প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ করতে গেলে কি আসে? ডু বা ডাজ আসে। এটা একটু মাথায় রাখতে হবে। পাস্ট টেন্সে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে গেলে কি আসে? ডিড আসে। কি আসে? ডিড আসে। আর ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ করতে গেলে উইল আসে। কয়টা জিনিস পেলাম আমার? এখানে আমার জিনিস লাগবে হচ্ছে ডু, ডাজ, ডিড আর উইল। আমার পড়া কি বোঝা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? No, sir. দেখেন, আমি অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে প্রত্যেকটা বিষয় আমি যতদূর জানি গভীরে ঢুকে ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করি। অন্য ব্যাচে, অন্য অনলাইনে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, দেখবেন অনেকে টাকা নেওয়ার পরে আর তাদের স্টুডেন্টদের কোনো কেয়ার করে না বা ফোন ধরে না, বিভিন্ন রকম। কিন্তু সোহাগ স্যার বা আমরা পরিশ্রম করে পড়াই। কেন পড়াই জানেন? আপনাদের যেন এখানে উন্নতি হয়, আপনারা অর্থাৎ আমরা যেন আমাদের পরিশ্রমটাকে আমাদের মনের সন্তুষ্টির সঙ্গে নিতে পারি, আপনাদের টাকাগুলো যেন আমরা হালাল করে নিতে পারি। হালাল এবং হারাম বলে একটা কথা আছে না? তো এখানে আমি কষ্ট করলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে এটা আমি কষ্ট করে বুঝাই দিচ্ছি, আপনাকেও কিন্তু খুব ধৈর্য ধরে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, তবেই কিন্তু ফলাফল। তোর কথা জানি না, কিন্তু আই এম আন্ডারস্ট্যান্ডিং। ইয়েস, আই এম আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। অন্যদের বলতে কি, এখানে দুজনেই আছেন তো, খুব ভালোভাবে বুঝবেন, তখনই আমার পরিশ্রমটা সার্থক হবে। যখন দেখবো আমার স্টুডেন্টরা ইংরেজিতে কথা বলা শিখে গেছে, কথা বলতে পারছে, তখনই কিন্তু আমাদের খুব ভালো লাগবে। তো এই জায়গাটা এখানে আমরা অক্সিলারি করা দেখব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি, অর্থাৎ কিভাবে আমরা প্রশ্নবোধক করতে পারি। সেই জায়গাটা কি? অক্সিলারি ভার্ব ডু, ডাজ। তারপর এখান থেকে সাবজেক্ট নিতে হবে, আই, উই, হি, সি, যাই নেন। তো আমরা বাক্য তৈরি করি। এখান থেকে প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিলাম ডু, একটা ভার্ব নিলাম ডু, তারপর একটা সাবজেক্ট নিয়ে ফেললাম আই। কি নিলাম? আই। কি দাঁড়ালো? ডু আই। এরপর একটা ভার্ব আমি একটু নিতে পারি, রাইট। ডু আই রাইট। এরপর একটা অবজেক্ট দিয়ে দিলাম, ডু আই রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখি? ডাজ হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লেখে? ডু ইউ ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখো? ডু শি প্লে ফুটবল? ডাজ শি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলে? ডাজ রানা ইট রাইস? রানা কি ভাত খায়? এখান থেকে ডিড দিয়ে একটু করে দেখি কেমন শোনা যায়। ডিড এর পরে এখানে উই দিলাম, ডিড উই সিং এ সং? ডিড
এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে কি উই। কিভাবে নিচ্ছে একটু খেয়াল করবেন, আপনারাও বলবেন এখানে আস্তে আস্তে। ডিড উই সিং এ সং, আমরা কি একটা গান গেয়েছিলাম? প্রত্যেকটা বাক্যের শেষে কিন্তু নোট অফ কি দিতে হয়? নোট অফ কিন্তু ইন্টারোগেশন, এই যে প্রশ্ন চিহ্ন, এটা দিতে হয়। এটা দিলে কি হয়? তাহলে কিন্তু ওই জায়গাগুলো বোঝা যায় যে এটা প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা রয়েছে নোট অফ এক্সক্লামেশন। কি রয়েছে? নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন। এক্সক্লামেটরি কোনো বাক্য যখন থাকে তখন নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে হয়। আচ্ছা, তো দেখেন এই যে জায়গাটা, এই যে এক্সক্লামেশন চিহ্ন এমন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এখন বাক্য তৈরি করব। উইল দিয়ে করি তো আমরা, দেখি পারি কিনা ফিউচার টেন্সে। উইল আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখবো? উইল উই সিং এ সং, আমরা কি গান গাইবো? উইল ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখবে? তোমরা কি টিভি দেখবে? ইউ শব্দের অর্থ তুমিও হয়, ইউ শব্দের অর্থ তোমরাও হয়। উইল হি নো হিম, সে কি তোমাকে চিনবে? তো এখান থেকেও কিন্তু আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। এই পিডিএফ আমি পাঠাই দিব অবসর সময়, এখান থেকে না লিখলেও চলবে, আপনারা নিজেরা একটু তৈরি করে দেখবেন, নিজেকে টেস্ট করবেন, দেখি এখন আমি পারি কিনা। আচ্ছা, এই মুহূর্তে এখানে ডু ডাজ বা উইল ডিড এগুলো ব্যবহার করে একটু বলেন তো, আমি কয়েকটা একটু শুনি। Is same sentence or I will say another sentence? ইয়েস, অ্যানাদার সেন্টেন্স উইল ডু, আর ইন দিস সেন্টেন্স উইল ডু, অন্যগুলোও চলবে এগুলোও চলবে, আপনার ইচ্ছা খুশি আপনি বলেন। Professor Ramcholo, হুম। do I comment this topic? Did I communicate with you? ইয়েস। Will we communicate with them? ইয়েস। এই যে বাক্যগুলো তৈরি করেছেন, থ্যাংক ইউ। এইভাবে আমাদের আরো অনেক বাক্য তৈরি করা আপনি অটোমেটিকলি শিখে যাবেন, এই বক্সটা দেখলেই হয়ে যাবে। এখানে কি করেছি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, হাউ ক্যান উই মেক সাম ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এখানে আমরা এই বক্সের সাহায্য নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। হুবহু অঙ্কের সঙ্গে এই সাবজেক্টটাকে তুলনা দেওয়া যায় কিভাবে? আমরা যেমন বীজগণিতের, পাটিগণিতের অঙ্ক করতে গেলে, বিশেষ করে অ্যালজাবরা বীজগণিতে প্রায় 30 থেকে 40টা সূত্র ছিল, বা 20-30টা, এই সূত্রগুলো আমরা মুখস্থ করেছিলাম। এখানেও কিন্তু এই বক্স মানে হচ্ছে এক একটি ক্লু, এক একটি সূত্র। এই ইন্টারোগেটিভের বক্সটা ফলো করলে আপনি পৃথিবীতে যত বাক্য ইন্টারোগেটিভ আসুক আপনি করতে পারবেন। এই নেগেটিভের বক্সটা ফলো করলে, এটা একটু রুলগুলো মনে রাখলে, পৃথিবীতে যত নেগেটিভ বাক্য আছে তৈরি করতে পারবেন। আর অ্যাফার্মেটিভ এটা দেখলে আপনি অ্যাফার্মেটিভ তৈরি করতে পারবেন। দেখেন এই ল্যাঙ্গুয়েজটা না খুবই সহজ, কিন্তু আমরা নিজেরা এটাকে জটিল করে ফেলি আমাদের কিছু ভুলভাল থিওরির কারণে। ছোটবেলা থেকে আমরা ওই সেই ন্যারেশন শিখতে গিয়েছি, আমরা কনজাংশন শিখেছি, আমরা বিভিন্ন রকমের আইটেম দিয়ে এগুলোকে কঠিন করে ফেলেছি। আমরা সাফিক্স প্রিফিক্স মুখস্থ করেছি এক গাদা, সবকিছু জড়ো করেছি, টেবিল ভরে ফেলেছি ইংরেজি গ্রামার বই দিয়ে, কিন্তু আমরা মুখে কিন্তু একটা বাক্যও বলা শিখিনি। হয় কেন আমরা শিখিনি? কারণ হচ্ছে আমরা এই যে বক্সের এক একটি সূত্র, এই যে একটা বক্স দেখালাম, এই একটি মাত্র বক্সের মাধ্যমে পৃথিবীতে যত বাক্য আছে আপনি অ্যাফার্মেটিভ করতে পারবেন। এই একটি মাত্র বক্সের মাধ্যমে পৃথিবীতে যত নেগেটিভ বাক্য আছে আপনি তৈরি করতে পারবেন। এইভাবেই কিন্তু দেখেন এখানে ইন্টারোগেটিভ তৈরি করতে পারবেন, এরপরে আপনি এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন না বোধক বাক্য তৈরি করা যায়। আগে করেছি প্রশ্নবোধক, সে কি একটি চিঠি লিখেছিল, সে কি চিঠি লিখবে, সে কি চিঠি লিখেছিল, এই বাক্যগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক, এইবার দেখব ইন্টারোগেটিভের আগে নেগেটিভ শব্দটা চলে আসলো, অর্থাৎ এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। কি বলা হয়? নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন দেখেন, অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের ভি অন থাকবে, তারপর অবজেক্ট থাকবে। অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্বের ভি অন থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কেমন দেখেন, প্রথমে অক্সিলারি ভার্বের জায়গায় কিন্তু নট থাকবে। এই যে প্রথমে ডোন্ট নিতে হবে, প্রেজেন্ট টেন্সের একটা বাক্য তৈরি করতেছি ডোন্ট, তারপর একটা সাবজেক্ট নিয়ে ফেললাম আই, কি নিলাম? আই। তারপর একটা ভার্ব নিলাম রাইট, কি নিলাম বলেন তো? রাইট। ডোন্ট আই রাইট, এখান থেকে একটা অবজেক্ট নিয়ে ফেললাম এ লেটার। ডোন্ট আই রাইট এ লেটার, আমি একটা চিঠি কি লিখি না, বা আমি কি একটা চিঠি লিখি না? ডাজেন্ট উই সিং এ সং, সরি ডাজেন্ট হি সিং এ সং, ডোন্ট উই সিং এ সং, আমরা কি গান গাই না? ডোন্ট ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো না? ডিডন্ট হি নো হিম, ডিডন্ট দিলে এখানে নিউ দেওয়া যাবে না, ভার্বের বি ওয়ান ফর্ম দিতে হবে। ডিডন্ট হি নো হিম, সে কি তাকে চিনতো না?
ওন্ট দে ড্রাইভ এ কার, তারা কি একটা গাড়ি চালাবে না? অর্থাৎ এখানে আমরা প্রথমে ডু, ডাজ, ডিড, উইল, শ্যাল ব্যবহার করেছি, এখানে ওইগুলোর সঙ্গে শুধুমাত্র নট যোগ করে দিব। তখন কি হবে, বাক্যটা প্রশ্ন না বোধক হয়ে যাবে। আমি কি গান করি না, আমি কি গান করিনি, আমি কি গান করব না, বাক্যগুলো কি হলো, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি, সেগুলো আমরা একটু একটু দেখে নিব। আমরা যে বক্স পড়েছি, এই বক্সের আলোকে এখানে বাক্য দেওয়া আছে। আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি না, আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল। এইগুলো গেল সিম্পল প্রেজেন্ট। এইবার আসবে সিম্পল পাস্ট। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিনি, আই ডিড নট প্লে ফুটবল। আমরা অনেকেই কিন্তু আই ডিড নট প্লেড ফুটবল দিয়ে বসি। নো, ইটস রং। রাইট কি হবে, কোনো বাক্যে ডিড অথবা ডিড নট ব্যবহার করলে পরবর্তীতে যে ভার্ব বসবে ওইটা বেস ফর্মে বসবে। আর ইউ ক্লিয়ার? Yes, sir. এই কথাগুলো একটু মনে রাখবেন, মেনে চলবেন। কথা বলার সময়, ইংরেজি লেখার সময় বিন্দু মাত্র ভুল হবে না। তো কি দাঁড়ালো, আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। ডিড আই প্লে ফুটবল, ডিডন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি। দেখেন এই যে শব্দগুলো আমরা তৈরি করেছি, এই লাইনটার মাধ্যমে কিন্তু আমরা এখন আরো কিছু নতুন বাক্য তৈরি করা শিখবো। কেমনে শিখবো, স্টেপ 3 এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াই, হোয়েন, হায়ার, হট, হাউ যোগ করে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ করা যায়। কি বললাম, স্টেপ 3 এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে স্টেপ 3টা আমরা শিখেছি না, এই যে দেখেন এখানে এই যে স্টেপ 3, এই যে স্টেপ 3, এগুলা দিয়ে আমরা কি করেছি, ইন্টারোগেটিভ করেছি। তো ইন্টারোগেটিভের আগে যখন আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করব, তখন কি হবে, যেমন আমরা এই পর্যন্ত শিখে এসেছি স্টেপ 3 এর মাধ্যমে, কি, ডিড ইউ সিং এ সং, তুমি কি একটা গান গেয়েছিলে। কিন্তু আমি যদি বলি কখন তুমি একটা গান গেয়েছিলে, তখন এই বাক্যের প্রথমে একটা ইন্টারোগেটিভ, সরি, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, এই যে হোয়েন। হোয়েন লিখতে গেলে ডাব্লিউ লাগে না, এই ওয়ার্ডগুলোকে, যে ওয়ার্ডের প্রথমে, যেসব ওয়ার্ডের প্রথমে ডাব্লিউ এবং এইচ থাকে, তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। মনে থাকবে তো? তো এখানে কি Yes, বললাম, sir. স্টেপ 3 এর আগে কখনো কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করলে ওইটা ডাব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ হয়ে যায়। কখন গান করেছিলে, তুমি কখন গান করেছিলে, এইটা না বলে আমি স্টেপ 3-তে শিখে এসেছি ডিড ইউ সিং এ সং, তুমি কি একটা গান করেছিলে। তো এইটাকে আপনি যদি কাউকে বলতে চাচ্ছেন যে তুমি কখন গান করেছিলে, রেডিওতে বা টিভিতে আমাকে তো টাইমটা বলনি, তাহলে আমি শুনতে পারতাম। মনে করেন আপনার একজন নিকট আত্মীয় টিভি শিল্পী, রেডিও শিল্পী, তো আপনি তাকে প্রশ্ন করতেছেন তুমি কখন গান করেছিলে গতকাল, কি হবে, হোয়েন ডিড ইউ সিং আ সং ইয়েস্টারডে, হোয়েন ডিড ইউ সিং আ সং ইয়েস্টারডে। তো আমরা স্টেপ 3-তে এইটুকু শিখেছিলাম, ডিড ইউ সিং এ সং, ডিড ইউ সিং এ সং, এর আগে কি দিতে হবে, হোয়েন, হোয়েন ডিড ইউ সিং এ সং, তুমি কখন গান করা শিখেছিলে, তুমি কখন গান করেছিলে। তারপর দেখেন উইল ইউ সিং এ সং, এই বাক্যটা আমরা স্টেপ 3-তে শিখেছি, উইল ইউ সিং এ সং, তুমি কি একটি গান করবে। তো এইটার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করে দিয়েছি, ফায়ার, হোয়ার উইল ইউ সিং এ সং, তুমি কোথায় গান করবে, তুমি কোথায় গান করবে, কোনো স্টেজ প্রোগ্রাম করবে, নাকি এমনি খালি গলায় আমাকে গেয়ে শোনাবে বা অন্য কোথাও গাইবে। প্রশ্ন করতে যাচ্ছেন যে তুমি কোথায় গান করবে। এই বাক্যগুলো কিভাবে করতে হবে, প্রথমে একটা ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, হোয়ার, কোথায় ইংরেজি কি, হোয়ার, কখন ইংরেজি কি, প্রথম বাক্যে হোয়েন বসেছে। তুমি কোথায় গান করবে, হোয়ার উইল ইউ সিং আ সং, হোয়ার উইল ইউ সিং আ সং। অ্যানাদার ইম্পর্ট্যান্ট নোটস, স্টেপ 4 এর আগেও ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভও করা যায়। দেখেন ওই স্টেপ 4 একটু আগে যা শিখে এসেছি, এখানেও কিন্তু আবার আমি তাই লিখলাম। স্টেপ 4 এর এটা একটু দেখেন, এখানে কি দিলাম, এই যে ডোন্ট আই সিং এ সং, আমি কি একটা গান করি না, এর আগে আমি একটা হোয়াই যোগ করে দিয়েছি। কি যোগ করে দিয়েছি, হোয়াই, হোয়াই ডোন্ট আই সিং এ সং, আমি কেন গান করি না। হোয়েন ডিড ইউ সিং এ সং, তুমি কখন গান করনি। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাবে না। দেখছেন? তাহলে এই যে বাক্যগুলো আমরা শিখলাম, এগুলো কিন্তু শিখে আমরা
শত শত বাক্য তৈরি করতে পারবো এই বক্সগুলোর মাধ্যমে। এবং এগুলো করার পরে আমাদেরকে ওই জায়গাটা একটু চলে যেতে হবে। সেটা কোন জায়গাটা? আমাদেরকে এই প্রেজেন্টেশন দেওয়াটা শিখতে হবে। তো আগামী ক্লাসে আমি এইটার উপরে একটু কথা বলবেন, একটু আজকে চিন্তা ভাবনা করে রাখবেন, একটু টেন্সটা সাজিয়ে রাখতে হবে। রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অনেক লোক মারা যায়, অনেক তাজা প্রাণ ঝরে যায়। তো সড়ক দুর্ঘটনা কেন ঘটে, এটা থেকে পরিত্রাণের উপায় কি, এর উপরে কিন্তু আমরা প্রেজেন্টেশন দিতে পারি। কিভাবে? প্রথমে কিন্তু আমরা এই জায়গা থেকে শুরু করতে পারি। ইন দ্য ভেরি বিগিনিং, মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর প্রসেন স্যার ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। এই বাক্যটা বলবেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং অথবা গুড ইভিনিং, মাই নেম ইজ মিস্টার ফজলুল হক, মিস্টার রনি, আপনার নামটা এখানে বলবেন। অলমোস্ট অল অফ দ্য স্পিকার্স হ্যাজ অলরেডি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ের উপরে প্রায় সব বলে গিয়েছে। নাও এখন আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়াস, আমি কিছু নতুন ধারণা দিতে যাচ্ছি অন দিস টপিক, এই টপিকের উপরে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এইবার আপনি বলা শুরু করবেন যে রোড অ্যাক্সিডেন্ট ইজ আ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, এভরিডে মেনি পিপল ইজ কিল্ড ইন রোড অ্যাক্সিডেন্ট। তারপর বলতে পারেন যে এটা আমাদের দেশের এত পরিমাণে বেড়ে গিয়েছে যে এখন রাস্তায় বের হতে আমাদের খুব ভয় লাগে, এটা আমরা সচেতনতা অবলম্বন করতে পারি, ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে পারি। এইভাবে আপনি বলবেন। বলার পরে কিভাবে আপনি শেষ নামাবেন? অনেক কথা বলছেন, এবার শেষ নামাতে হবে কিভাবে? দ্যাটস অল অ্যাবাউট মাই সাইড, আমার তরফ থেকে এতটুকু ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, ধৈর্য সহকারে আমার বক্তব্যটা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস, এই কনভারসেশনটা আমাদেরকে সাহায্য করবে ফর আওয়ার ফিউচার লাইফ, আমরা এখান থেকে সচেতন হতে পারবো, আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য এটা সাহায্য করবে। উইল মিট অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন, পরবর্তীতে কোনো একটা মজার ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা হাজির হব। স্টে ওয়েল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ টু এভরিওয়ান। এটাও বলতে পারেন এক বাক্যে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন, কথা বলা কি আহামরি কঠিন বলেন তো? তো এইগুলো ব্যবহার করে মাত্র 2-3টা বাক্য, শেষে যে 2টা বাক্য মুখস্থ করবেন। প্রথমের এই স্টার্টিং এর যে কোনো, এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে, স্টার্টিং 1 2, যেটা আপনার ভালো লাগে, 1টা 2টা নিয়ম একটু মুখস্থ করে রাখবেন, 2বার পড়লেই এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, আমি মনে করি অল্প সময়ের ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কভার করা সম্ভব। অনেকে বলে স্যার অনলাইনে পড়ে শেখা যায় না, আমি বলি অনলাইনে সব থেকে বেশি শেখা যায়। এখানে দেখেন, আপনার কিন্তু আমার বাসার আসায় প্রয়োজন পড়ছে না, আমারও কিন্তু ওখানে যাওয়ার প্রয়োজন পড়ছে না। উভয়েরই কিন্তু টাইমের একটা মূল্য আছে। এই যে অফলাইনে বাসায় গিয়ে গিয়ে ছেলেমেয়েরা এতে অনেক মানে খারাপও হয়ে যায়, এই ব্যাচ থেকে ওই ব্যাচ। কিন্তু আসলে এইভাবে যদি গুরুত্ব দিয়ে শেখা হয়, এটাকে প্রযুক্তিটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি, পজিটিভলি নিতে পারি, আমি মনে করি এর থেকে আশীর্বাদ আর কিছু হতে পারে না। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব। এবং দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ টু এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামীকাল আবারও আমাদের ক্লাস হবে একই টাইমে, তাই তো? জি স্যার, জি থ্যাংক স্যার, ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।